নিউরো প্রবলেম এখন খুবই একটা প্রচলিত সমস্যা, কিন্তু নিউরো প্রবলেমের মধ্যে অনেক ধরনের প্রবলেম আছে। তার মধ্যে অ্যানিউরিজম অন্যতম। অ্যানিউরিজম কী এবং কিভাবে হয়, তার সিমটমস কী বা তার ট্রিটমেন্ট কী, সবটা নিয়ে বিশদভাবে আলোচনার জন্য চলে গেছিলাম বিশিষ্ট নিউরোভাস্কুলার সার্জন ডক্টর সুকল্যাণ পুরকায়স্থর কাছে। ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমার সবটা দেয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা প্রয়োজনে সেটা চেক করে নিতে পারেন এবং ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর অ্যানিউরিজম নিয়ে বা নিউরোর অন্য কোনো সমস্যা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন, জানাতে পারেন। আমি আবার ডাক্তারবাবুর কাছে যাব এবং ডাক্তারবাবুর সঙ্গে আরও কয়েকটা এপিসোড করার কথা আছে, কারণ নিউরো প্রবলেম একটা বিরাট বড় সমস্যা। সেটা নিয়ে নিশ্চয়ই বিশদভাবে আলোচনা নিয়ে আবারও আসব। শুনতে থাকুন যাপন কথা। নমস্কার, আজকে যাপন কথায় আমাদের বিশেষ অতিথি বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ। আমরা আজকে ওনার কাছ থেকে অ্যানিউরিজমের ব্যাপারে পুরো ব্যাপারটা কি এবং তার ট্রিটমেন্ট কি এই সম্পর্কে একটা কমপ্লিট ধারণা নেবার চেষ্টা করব। নমস্কার ডাক্তারবাবু, স্বাগত আপনাকে যাপন কথায়। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব অ্যানিউরিজম কি? অ্যানিউরিজম হচ্ছে আমাদের ব্রেনের ধমনির একটা অসুখ। মানে আমাদের ব্রেনে অথবা বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় রক্ত বহনকারী নালী যেগুলো থাকে ওটাকে আমরা দুভাবে ভাগ করে নিই। একটা হচ্ছে কি আর্টারি অথবা ধমনী, আর একটা হচ্ছে কি ভেইনস অথবা শিরা। তো অ্যানিউরিজম গুলো হচ্ছে মানে ওটা বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় হওয়ার চান্সেস থাকে, কিন্তু আমরা ব্রেইন অ্যানিউরিজম নিয়ে আমরা খুব ভয় পেয়ে থাকি, কারণ এটার সিমটমেটোলজি তারপর ট্রিটমেন্ট সবকিছুই কিন্তু শরীরের অন্য জায়গার অ্যানিউরিজম থেকে এটা একটু ভিন্ন। তো অ্যানিউরিজম বলতে যা আমরা বুঝি, আমি যেহেতু ব্রেন নিয়ে কাজ করি, ব্রেন আর স্পাইন নিয়ে কাজ করি, তাহলে আমরা ব্রেনের জিনিসটাই আজকে আলোচনা করব। তো ব্রেন অ্যানিউরিজম বলতে বোঝায় যে ব্রেনের কোনো একটা ধমনির কোনো একটা জায়গা বেলুনের মতো ফুলে যাওয়া, বেলুনের মতো ফুলে যাওয়া মানে ধমনির একটা জায়গা, ওটাকে আমরা ব্রেন অ্যানিউরিজম বলি। তো অ্যানিউরিজমটা খুব ছোট থেকে শুরু হয়, মানে আকারটা খুব ছোট থাকে, তারপর সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওটা বড় হতে থাকে, তারপর একটা আকার ধারণ করলে ওটা ফেটে যায়। তার জন্য ফেটে গেলে কি হবে, ওটাকে আমরা বলি স্ট্রোক, হেমোরেজিক স্ট্রোক। তখন পেশেন্টের বিভিন্ন ধরনের সিমটমস হয়। আর যেহেতু অ্যানিউরিজমটা স্ট্রোকের একটা প্রধান কারণ, তার জন্য আমরা ব্রেন অ্যানিউরিজম নিয়ে যে আমাদের ভাবনা চিন্তা যেটা আমরা করে থাকি, এটা মানে একটু পেশেন্টদের জন্য একটু ডেঞ্জারাস ব্যাপার যদি কারোর ব্রেন অ্যানিউরিজম থাকে। হ্যাঁ, তো তাহলে মানে কারোর অ্যানিউরিজম, ধরুন আমার অ্যানিউরিজম হয়েছে, কি সিমটমস, কোন সিমটমস এরকম আছে কি স্পেসিফিক যেটাতে ধারণা করা যাবে যে হ্যাঁ ডক্টরের কাছে যাওয়া দরকার? এটা কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা যাদের পেশেন্টদের পেয়ে থাকি ওদের কিন্তু কোনো আগে থেকে কোনো সিমটমস খুব বেশি পাওয়া যায় না। কারণ অ্যানিউরিজমটা যেটা বেলুনের মতো একটু ফুলে যায়, ধরুন আমরা আগে একটু আমার এই জিনিসটা বুঝতে গেলে আমাদের একটু আগে যেতে হচ্ছে, বেঁকে যেতে হচ্ছে যে অ্যানিউরিজমটা কতটা বড় হলে ওটা সিমটম প্রডিউসিং হতে পারে। তো ধরুন কোনো অ্যানিউরিজম 2 মিলিমিটার 3 মিলিমিটারও রাপচার হয়ে যায়, হয়ে গিয়ে স্ট্রোক হয়। আবার কোনো কোনো সময় অ্যানিউরিজমটা খুব আরেকটু বড় হয়ে যায়, ধরুন এরকম 2 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার, তখনও কিন্তু রাপচার হয় না, কিন্তু যেহেতু অ্যানিউরিজমটা একটু বড় হয়ে গেছে, তখন আশপাশের যেগুলো ব্রেইনের যেগুলো সাবস্টেন্স আছে অথবা নার্ভস আছে ওগুলোর উপর চাপ সৃষ্টি করে অ্যানিউরিজমটা। তখন কোনো কোনো সময় পেশেন্টরা হয়তো আসেন অনেকদিন থেকে মাথা ব্যথা হচ্ছে, অথবা মাথা ব্যথা ইজ এ ভেরি কমন একটা সিম্পটম,
কিন্তু মাথা ব্যথার যে কারেক্টারটা আগে যেরকম ছিল একজন পেশেন্টের, ওটা একটু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সো এটা একটা আমরা দেখে থাকি। আর যদি অ্যানিউরিজমটা একটু বড় হয়ে যায়, সরি আমি আপনাকে হ্যাঁ। একটু থামাচ্ছি। ধরুন এই যে মাথা ব্যথা আমাদের বিভিন্ন কারণে, হ্যাঁ। and it is very common factor একদম। ডেইলি লাইফে। আর ধরুন কিরকম ধরনের মাথা ব্যথা হলে, তার সিভিয়ারিটি কিরকম হলে অ্যাটলিস্ট একটা অ্যালার্ম যে না আমাকে এবার ডাক্তার দেখানো দরকার। দেখুন, মাথা ব্যথা যদি খুব কারোর বেশি হয়, মাইগ্রেনের ক্ষেত্রেও মাথা ব্যথা হয়, তার জন্য মানে একটা ভয়ঙ্কর কোনো কোনো সময় অ্যাকিউট মাইগ্রেনের ক্ষেত্রে একটা ভয়ঙ্কর মাথা ব্যথা হয়, তা এই ধরনের যদি কারোর খুব ঘন ঘন মাথা ব্যথা হতে থাকে তাহলে কিন্তু আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। আর অ্যানিউরিজমের যে মাথা ব্যথা, ওটা হচ্ছে গিয়ে এমনিতে খুব বেশি মাথা ব্যথা অ্যানিউরিজম থেকে হয় না সাধারণত, কিন্তু অ্যানিউরিজমটা যে সময় ফেটে যায় তখন কিন্তু একটা ভয়ঙ্কর একটা মাথা ব্যথা হয়। তখন ওটাকে আমরা বলি থান্ডার ক্ল্যাপ হেডেক, মানে মাথায় যেন একটা বাজ পড়ার মতো অবস্থা। আর অনেকেই বলে থাকেন দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট হেডেক অফ দেয়ার লাইফ, মানে ওই ধরনের মাথা ব্যথা আগে কোনোদিনও উনি অনুভব করেননি। কিন্তু মাথা ব্যথার সঙ্গে কি হয়, অ্যানিউরিজম রাপচারে মাথা ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে একটু বমির হয়, কোনো কারোর যদি বেশি রক্তক্ষরণ হয় তখন ওনার সেন্সও চলে যেতে পারে, লস অফ কনসিয়াসনেস। তো এই ধরনের যেগুলো সিমটমস আছে এগুলো কিন্তু অ্যানিউরিজম ফেটে যাওয়ার লক্ষণ। আচ্ছা, কিন্তু অধিক ক্ষেত্রেই অ্যানিউরিজম মানে একদমই ধীরে ধীরে ব্রেনের মধ্যে বড় হতে থাকে আর আমরা কিছুই বুঝতে পারি না। তার জন্য এক্সটার্নালি কোনো সিমটমই আপনি পাবেন না। অ্যানিউরিজমটা বড় হচ্ছে, কোনো কোনো সময় কি হয়, ধরুন কোনো স্পেসিফিক জায়গায় যদি অ্যানিউরিজম হয়, আমরা বলি প্যারাপিকম অ্যানিউরিজম একটা জায়গা ব্রেনের ভিতরে, তখন কি হয় ওই জায়গায় অ্যানিউরিজমটা যদি বড় হয় তখন হঠাৎ আমরা দেখি যে পেশেন্টের চোখের পাতাটা পড়ে গেছে, ওটা উনি এক সাইডে চোখের পাতাটা পড়ে গেছে, অথবা চোখটা নাড়াতে গিয়ে অসুবিধা হচ্ছে, অথবা চোখে উনি দুটো দুটো দেখছেন তখন। সো ওইগুলো স্পেসিফিক কিছু আছে, মানে এক একটা জায়গায় অ্যানিউরিজমের একটা স্পেসিফিক লক্ষণ। কিন্তু আমরা যদি একটা সাধারণভাবে অ্যানিউরিজমকে দেখি তাহলে মোস্ট অফ দিস অ্যানিউরিজম মানে অধিকাংশ ক্ষেত্রে এদের মধ্যে কোনো সিমটম আমরা দেখতে পাই না। অ্যানিউরিজম বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টরা আসেন আফটার দ্য রাপচার। বুঝতে পেরেছি। এটা রিস্ক ফ্যাক্টর কতটা? দেখুন, রিস্ক ফ্যাক্টর জানার আগে আমরা একটু ইনসিডেন্সটা একটু জেনে নিই। ইনসিডেন্সটা, কারণ রিস্ক ফ্যাক্টরটা একটু রিলেটেডই আছে আমি বলবো, কারণ খুব যে বেশি মানে ইনসিডেন্স তা কিন্তু নয়। ধরুন অ্যারাউন্ড 5 to 6% খুব বেশি বলতে গেলে অফ জেনারেল পপুলেশন, ওকে, অথবা কোনো কোনো জায়গায় বলছে অ্যারাউন্ড 2 to 3% অফ দ্য জেনারেল পপুলেশন, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্যাটিস্টিক্স। ধরুন আমরা যদি ফিনল্যান্ডে যাই, ওদের ক্ষেত্রে অ্যানিউরিজমের চান্সটা অনেকটা বেশি দেখা যায়। জাপানে যাই, অ্যানিউরিজম ওদের জন্য জেনেটিক্যালি ইট ইজ প্রেডিসপোজড। কিন্তু ইন্ডিয়াতে যদি আমরা দেখি, মেবি উই উইল টেল অ্যারাউন্ড ম্যাক্সিমাম 4 to 5% ইন দ্য জেনারেল পপুলেশন। তার মানেটা হচ্ছে গিয়ে আমরা যদি 40 জন অথবা 50 জন মানুষকে যদি আমি এক জায়গায় জড়ো করি তাহলে একজনের মধ্যে হয়তো অ্যানিউরিজমটা আমরা দেখতে পাবো। কিন্তু তার মধ্যে রিস্ক অফ রাপচারটা কতটা, ওইটা ধরুন অ্যারাউন্ড অ্যানাদার 4 to 5% অথবা কোনো কোনো ক্ষেত্রে 3 to 6%। This is the risk of rupture per year in a general population. তো রিস্কটা যদি আমরা দেখি, মানে কিসেতে রাপচার হচ্ছে অথবা অ্যানিউরিজমটা কেন হচ্ছে, অনেকগুলো কারণ অ্যানিউরিজমের ক্ষেত্রে আমরা দেখি, আমাদের বইতে লেখা আছে। কিন্তু যেগুলো প্রিভেন্টেবল রিস্ক ফ্যাক্টর আমি ওগুলোতে আগে আসতে চাই। ধরুন হাইপারটেনশন, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্মোকিং। স্মোকিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর অফ অ্যানিউরিজম। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমার মনে হয়, অনেক লোকই তো সিগারেট খায়, কিন্তু সবার ক্ষেত্রে তো আমরা অ্যানিউরিজম দেখি না, বাট দ্যাট ইজ এ নোন রিস্ক ফ্যাক্টর, ওকে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা জেনেটিক অলসো একটা প্রিডিসপোজিশন আছে। ধরুন ফ্যামিলিয়াল অ্যানিউরিজম, কারোর মার আছে, তখন আমরা যদি কারোর একজন মহিলার যদি দুদিকে মাল্টিপল অ্যানিউরিজমস থাকে তখন আমরা ওনার ছেলে অথবা মেয়েদেরকে একটা স্ক্রিন করে দেখা হয় যে ইট ক্যান বি ফ্যামিলিয়াল অর জেনেটিক। কিন্তু ব্রেনের মধ্যে যেটা প্রধান আমরা ভাবি অ্যানিউরিজম হওয়ার কারণ, এটা হচ্ছে অ্যাবনর্মাল একটা ব্লাড ফ্লো ইন দ্য আর্টারি। ধরুন
ব্লাড ফ্লোটা খুব জোরে হচ্ছে অথবা একটা জায়গায় টার্বুলেন্ট ব্লাড ফ্লো হচ্ছে, একটা ভর্টেক্স এর মতো ব্লাডটা, তো ওইগুলো কোন জায়গাগুলোতে হয়, যে সময় আর্টারিজ আর গোয়িং এন্ড বাইফার্কেটিং, একটা আর্টারিটা গেল গিয়ে দুভাগে ভাগ হচ্ছে, আর্টারিটা তো আমাদের একটা এই শাখা প্রশাখার মতো গিয়ে ভাগ হচ্ছে, তখন ব্লাডটা যায় গিয়ে সাডেনলি ইট ইজ চেঞ্জিং ইটস ক্যারেক্টার, তখন ইট ক্রিয়েটস অ্যান অ্যাবনর্মাল ওয়াল স্ট্রেস ইন দ্য আর্টারি, শিরার মধ্যে, ধমনীর মধ্যে, তখন ওই জায়গাটা আস্তে 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 ফুলতে থাকে আর অ্যানিউরিজমে পরিণত হয়। সো বিভিন্ন ধরনের কারণ আছে, সো দিস ইজ মোর অর লেস একটা ফিজিক্স রিলেটেড কারণ। তার জন্য আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানিউরিজমটা কোথায় হয়, বাইফার্কেশন এরিয়াগুলোতে হয়, যে জায়গায়, অথবা ধরুন কোনো একটা আর্টারি ওই জায়গায় নর্মাল অবস্থান হওয়ার কথা নয়, কিন্তু আমরা বলি অ্যানোমেলাস হয়েছে, অন্য আর একটা আর্টারি ওই জায়গা থেকে যাচ্ছে, তো ওইটার ক্ষেত্রে আমরা কোনো সময় দেখি ওইগুলো বাইফার্কেশনের এরিয়াতে অ্যানিউরিজম ফর্মেশন হয়। তো এগুলো হচ্ছে কি মানে প্রধান কারণ। বাট আপনি যদি বলতে চান যে মেইন রিস্ক ফ্যাক্টর কি কোনটা, আমি বলবো হাইপারটেনশন, ডায়াবেটিস এন্ড স্মোকিং। কারণ হচ্ছে গিয়ে এইগুলো সবগুলোকে ট্রিটমেন্ট করা সম্ভব অথবা ওইগুলোকে প্রিভেন্ট করা সম্ভব। আচ্ছা স্যার, ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট কি আছে? ট্রিটমেন্ট জানার আগে আমি একটু বলে নিতে চাই যে কিভাবে আমরা ডিটেক্ট হবে। সার্টেনলি সরি, ওই জিনিসটা আমরা একটু বলে নিই। তো ধরুন কারোর অ্যানিউরিজম আছে, কারোর ওনার ক্ষেত্রে অ্যানিউরিজম রাপচার হলো, তো ওনার সিমটমস তো আমরা আগেই বলে দিয়েছি, প্রচন্ড মাথা ব্যথা, বমি, অজ্ঞান হয়ে যাওয়া কোনো সময়। তখন সময় নষ্ট না করে পেশেন্টদেরকে একটা হসপিটালে অথবা ইনস্টিটিউটে নিয়ে যাওয়া উচিত যেখানে ব্রেইনের চিকিৎসা হয়। প্রথম আমাদের করতে হয় হচ্ছে একটা সিটি স্ক্যান। তো সিটি স্ক্যান করলে আমরা বুঝে নিতে পারবো যে মাথার ভিতরে সত্যিই কি কোনো ব্লিডিং হয়েছে, রক্তক্ষরণ হয়েছে কি না। আর যদি বা রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে ওটা অ্যানিউরিজমের রক্তক্ষরণ কিনা, কারণ অ্যানিউরিজম এর রক্তক্ষরণ যে হয় ওটাকে আমরা বলি সাব আরাকনয়েড ব্লিড। তো সাব আরাকনয়েড ব্লিডটা মানে ব্লিডিং ইন এ সাব আরাকনয়েড স্পেস। সাবআরাকনয়েড স্পেসটা কোনটা, এটা হচ্ছে কি আমাদের ব্রেইনের একটা সারফেসে আছে অথবা স্কাল ভল্টের ভেতরে একটা স্পেস আছে যেখানে আমাদের থিন লেয়ার অফ একটা ফ্লুইড থাকে যেটাকে আমরা সাবআরাকনয়েড ফ্লুইড বলি। তো শিরাগুলো, ধমনীগুলো অথবা আর্টারিগুলো যে সময় যাচ্ছে তখন ওই যে জায়গাটায় সাবআরাকনয়েড স্পেসে ওটা অনেকটা ট্রাভার্স করে, তারপর ব্রেইনের ভেতর ঢুকে, ব্রেইনে অক্সিজেন এবং গ্লুকোজ দেওয়ার জন্য ওই এরিয়াতে সাবআরাকনয়েড স্পেসে, তখন ওই জায়গায় অ্যানিউরিজম ফর্মেশনটা বেশি হয়। আর ওটার থেকে যে সময় ব্লিড হয় দেন ইট কজেস সাবআরাকনয়েড ব্লিড। তো সিটি স্ক্যানে আমরা বুঝে নিতে পারি যে সাবআরাকনয়েড ব্লিড কি না। যদি হয় তাহলে মোস্ট কমনলি ইট ইজ বিকজ অফ অ্যানিউরিজম। তখন আমাদের অ্যানিউরিজম এটা তো আমরা বুঝলাম যে ব্লিড হয়েছে কিনা, কিন্তু আমাদেরকে শিরাগুলোকেও দেখতে হবে। তখন শিরাগুলোকে দেখার জন্য আমরা একটা সিটি এনজিওগ্রাম করে নিই। সিটি এনজিওগ্রাম করলে বোঝা যায় যে শিরার কোথায় অ্যানিউরিজম আছে কি না, আর যদিও বা থেকে থাকে ওই অ্যানিউরিজমটাই কি এই ব্লিডিং এর কারণ কিনা। তো কোন কোন ক্ষেত্রে ধরুন এরাউন্ড সিটি স্ক্যান, সিটি এনজিওগ্রামের সেন্সিটিভিটিটা খুব বেশি, কিন্তু অতটা স্পেসিফিসিটিটা অতটা নয়। তার মানে হচ্ছে যে যদি সিটি এনজিও নেগেটিভ থাকে তাহলে সত্যি কি পেশেন্টের অ্যানিউরিজম নেই, নাও হতে পারে, তা নাও হতে পারে। ধরুন তখন আমাদের কি দরকার, আমাদের আরেকটা অ্যাডভান্সড এনজিওগ্রামের দরকার যেটাকে আমরা বলি ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি। তখন ওই ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি করলে আমরা 100% ক্লিয়ার হয়ে যাব যে সত্যি সত্যি ব্রেন অ্যানিউরিজম আছে না নেই। কারণ আমরা দেখি ধরুন সিটি এনজিওগ্রাম একদম নর্মাল এসছে, তার মধ্যে 100 জন পেশেন্টের যদি উইথ সাবআরাকনয়েড ব্লিড সিটি স্ক্যান নর্মাল আসে, তার থেকে 5% 5% অর্থাৎ 5 জনের ক্ষেত্রে হয়তো অ্যানিউরিজম আছে উইথ সিটি এনজিওগ্রাম হ্যাজ মিসড। তখন আমাদের ডিএসএ টা আমাদেরকে দেখাবে। তাই প্রত্যেক সাবআরাকনয়েড ব্লিডে যেগুলোর ক্ষেত্রে আমরা ভাবি যে অ্যানিউরিজম থাকতে পারে, we recommend digital subtraction angiography। তাহলে আমরা 100% ক্লিয়ার হয়ে যাব যে না আমার অ্যানিউরিজম আছে না নেই। কারণ যদি নেই তাহলে ট্রিটমেন্ট পুরো মেডিকেল ম্যানেজমেন্ট, আর যদি বা অ্যানিউরিজম থাকে
তখন ওটা কমপ্লিটলি সার্জিক্যাল ট্রিটমেন্টের দিকে চলে যাচ্ছে। এরপরে আসি স্যার, যেটা জিজ্ঞেস করছিলাম যে রিস্ক ফ্যাক্টর, মানে আপনি জানতে চাইছেন ট্রিটমেন্ট তো ডেফিনেটলি আপনি যেটা বললেন যে যেহেতু রাপচার হয়ে যাওয়ার পরেই মোস্ট অফ দ্য কেসেসে বোঝা যায়, তখন তো ডেফিনেটলি বোধহয় তখন অপারেশন ছাড়া কোনো সার্জারি ছাড়া বোধহয় অন্য কোনো রাস্তা থাকে না। আমি আসছি, যদি ধরুন কেউ মানে ইফ হি অর শি ইজ ভেরি লাকি, অ্যানিউরিজম সাবআরাকনয়েড ব্লিড আছে কিন্তু অ্যানিউরিজম নেই, কথা বলে না, আমি বললাম এটা কত শতাংশ ক্ষেত্রে হয়, ধরুন অ্যারাউন্ড 5% অথবা ম্যাক্সিমাম অ্যারাউন্ড 10%। তখন কি হয়, আমরা মেডিসিন দিয়েই ট্রিটমেন্ট করি। কিন্তু ধরুন আমরা সিটি স্ক্যানে দেখলাম সাবআরাকনয়েড ব্লিড আছে, আমরা সিটি এনজিওগ্রাম করলাম অথবা ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাফি করলাম, করে অ্যানিউরিজমটা দেখা গেল, তখন অ্যানিউরিজমটাকে আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। না হলে অ্যানিউরিজমটা রি-রাপচার রেট ইজ ভেরি হাই, বুঝতে পারছেন? কারণ ওইটা একটা বেলুনের মতো, তো তার ওয়ালের মধ্যে একটা রাপচার হয়ে গেছে, মানে একটা ক্ষত একটা এরিয়া হচ্ছে, তো ওই জায়গাটা থেকে বারবার ফার্দার ব্লিডিং হওয়ার একটা চান্স থাকে। তার জন্য ওইটা ট্রিটমেন্টের দরকার। সো সার্জিক্যাল ট্রিটমেন্ট যা আছে এটা দু ধরনের হয়। একটা হচ্ছে মাথার মানে স্কাল বোনটা কেটে খুলে ওখানে গিয়ে ক্লিপ লাগানো হয়, যেটাকে বলা হয় ক্লিপিং। অ্যানিউরিজমটাকে ক্লিপ দিয়ে চেপে দেওয়া হয় যাতে ওটার ভিতরে ব্লাড ঢুকতে না পারে আর ওটার থেকে ফার্দার ব্লিডিং হতে না যাতে না হয়। কিন্তু এই যে ক্লিপিং প্রসেসটা এটা অনেক পুরনো পদ্ধতি, আর যেহেতু আপনি বুঝতেই পারছেন যে ব্রেন স্কাল খুলতে হবে, ভিতরে যেতে হবে, গিয়ে ওটাকে ক্লিপ করতে হবে, তার মানে একটা রিস্কটা প্রচন্ড বেশি। তো এখন কি হয়েছে, বিকজ দ্য মেডিকেল সায়েন্স ইজ ইভলভিং, প্রত্যেক আমরা কেউই চাই না যে আমাদের শরীরের কোনো একটা কেটে খোলা হোক, অথবা তার জন্য দেখুন পেটের সবকিছু এখন এন্ডোস্কোপিক হয়ে যাচ্ছে, হাড়ের সার্জারি রোবোটিক্স হয়ে যাচ্ছে। তো আমাদের যে সার্জিক্যাল যে অ্যাডভান্সেস আছে ওটাকে আমরা বলি এন্ডোভাস্কুলার সার্জারি। তার মানে আমরা ব্রেনকে মানে স্কাল বোনকে পুরো না কেটে উইদাউট এনি নাইফ আমরা শিরার মধ্যে দিয়ে মানে কুচকির শিরার মধ্যে দিয়ে উই ক্যান রিচ ব্রেন। তারপর ওটাকে ভেতর দিক থেকে অ্যানিউরিজমের মধ্যে ঢুকে ওটাকে প্লাটিনাম কয়েল দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তখন ওটার মধ্যে আর ব্লাড যেতে যাওয়া সম্ভব হয় না, ওটা আবার ফার্দার রাপচার হয়। তো ওইটাকে বলা হয় এন্ডোভাস্কুলার কয়েলিং। বাট এটা মানে এক ধরনের এন্ডোভাস্কুলার সার্জারি, দেয়ার আর ভেরিয়াস আদার ওয়েজ অলসো, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে এন্ডোভাস্কুলারলি, যেটা যেভাবে আমরা ব্রেনের অ্যানিউরিজমের চিকিৎসা হয়। ধরুন স্পেশালাইজ স্টেন্টের মাধ্যমে হয়, যেটাকে আমরা বলি ফ্লো ডাইভার্টার। আগে মানে এই ধরনের যেগুলো কমপ্লেক্স অ্যানিউরিজম ছিল, খুব বড় অথবা এমন একটা জায়গায় অ্যানিউরিজম যেখানে মানে আমরা রিচ করতে পারছি না, অথবা কনভেনশনাল সার্জারি অথবা কনভেনশনাল কয়েলিং প্রসেসটাও ওইখানে করা যাচ্ছে না। এখন মানে দেয়ার আর সো মেনি ডিভাইসেস, মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। লাইক একটা এক্সাম্পল হচ্ছে কি ফ্লো ডাইভার্টার, কিছু আছে হচ্ছে কি এন্ডোসেকুলার ফ্লো ডাইভার্টার, মানে পুরো অ্যানিউরিজমের ভিতরেই ওটা বসিয়ে দেওয়া যায়। সো বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো দিয়ে মানে ভিতরে বসিয়ে দিলে পুরোটা ব্লক হয়ে গেল, ওটা দিয়ে হবে না। তো বাইরের থেকে আমাদের কাটাছাড়া কিছুই দরকার নেই। তার জন্য মানে পেশেন্টরাও বুঝতে পারেন না যে আমার সার্জারি হয়ে গেল, কিন্তু বাইরে তো আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, একটা পিন প্রিকের মতো ইয়ে আর কি। আর এগুলোর ক্ষেত্রে পেশেন্টের খুব কম দিন হসপিটালে থাকতে হয়, দেয়ার ইজ নো রিস্ক অফ ইনফেকশন, আর পেশেন্টের দ্রুত সুস্থ হয়ে ওঠার চান্সটা অনেকটাই এক্স্যাক্টলি। তো স্যার আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো, যে বিভিন্ন ধরনের সার্জারির কথা আপনি বললেন, এটা কি ডিপেন্ড করে কার কিরকম ধরনের অ্যানিউরিজম হয়েছে তার উপরে? হ্যাঁ, অ্যানিউরিজমটা অনেক ধরনের হয়। সিম্পল যেগুলো অ্যানিউরিজম আমরা দেখতে পাই ওটাকে আমরা বলি বেরি অ্যানিউরিজম। বেরি মানে একটা ছোট বেরির মতো, বেলুনের মতো ফুলে আছে। কোন কোন ক্ষেত্রে আমরা বলি ওটাকে একটা ব্লিস্টার অ্যানিউরিজম, মানে একটা ছোট একটা দানার মতো ফুলে আছে, বাট ওইগুলো ক্ষেত্রে প্রচন্ড ব্লিডিং হয়। কোনগুলো আমরা বলি ডাইসেক্টিং অ্যানিউরিজম, মানে পুরো ভেসেলের ওয়ালটাই ফেটে একটু নষ্ট হয়ে গিয়ে ফুলে যায়, ওটাকে আমরা বলি ফিউজিসেকুলার ডাইসেক্টিং অ্যানিউরিজম।
কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি অ্যানিউরিজমটা খুব ডিস্টাল ভেসেলের মধ্যে আছে বিকজ অফ ইনফেকশন, ওটাকে আমরা বলি মাইকোটিক অ্যানিউরিজম। তো বিভিন্ন অ্যানিউরিজমের ক্ষেত্রে ট্রিটমেন্টটা অবভিয়াসলি অনেক আর কিন্তু এন্ডোভাস্কুলার সার্জারি অথবা যেগুলো নিউরো ইন্টারভেনশনাল সার্জারি আছে, ওটা মানে অ্যানিউরিজমের ট্রিটমেন্টটাকে কমপ্লিটলি ইট হ্যাজ চেঞ্জড আজকের দিনে। আগে ভাবা হতো অ্যানিউরিজম মানে তার আর কোনো মানে খুব বেশি আশা নেই, কিন্তু এখন ধরুন আমরা আমাদের 98 to 99% অফ দ্য কেসেসে পেশেন্টদেরকে মানে কমপ্লিটলি একদম সুস্থ করে নিয়ে যাওয়া সম্ভব হয়। বাহ, খুব ভালো। তো স্যার, অ্যানিউরিজম নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, আর এর সঙ্গে কি আপনি আর কিছু অ্যাড করতে চান? ধরুন লাইফস্টাইল আপনি যেরকম বললেন, যা যা আমাদের যে হাইপারটেনশন বলুন, আমাদের ডায়াবেটিস প্লাস স্মোকিং, এইগুলো নোন ফ্যাক্টর এতক্ষণ আমরা যেগুলো জানলাম, এছাড়া আর কিছু প্রিকশনস বা আর কিছু এমন কিছু ডেইলি লাইফস্টাইল এমন কিছু কেয়ার নেওয়া যেতে পারে যেটা করলে এই ধরনের অসুখ থেকে কিছুটা নিজেকে দূরে রাখা যায়? দেখুন, আপনি বললেন মানে অ্যাভয়েডেন্স অফ স্মোকিং, অ্যালকোহল, ব্লাড প্রেশারটাকে ঠিক রাখা, ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা, রেগুলার এক্সারসাইজ এবং ওবেসিটি যদি কারোর থাকে, একটু মানে ওয়েটের প্রবলেম থাকে, দ্যাট শুড বি ব্রট টু কন্ট্রোল। তো এই যেগুলো জিনিস আছে এগুলো আমাদের হাতের মধ্যে আছে। বাকি ধরুন কিছু জেনেটিক প্রিডিসপোজিশন আছে, ওগুলো তো আমাদের হাতে নেই। তো যদি কারোর ফ্যামিলিয়াল কোনো ক্ষেত্রে মা অথবা বাবা অথবা ভাই অথবা বোনের ক্ষেত্রে দেখা যায় যে অ্যানিউরিজম আছে, তাহলে ওদের কিন্তু মানে একটা এমআর এনজিওগ্রাম অথবা সিটি এনজিওগ্রাম করে একটু দেখে নেওয়া উচিত, যে স্ক্রিনিং করাটা খুবই জরুরি। কারণ এমনিতেও দেখুন আমাদের যারা নর্মালি যেগুলো আমরা হেলথ স্ক্রিনিং করি, ওগুলো তো তার আমরা ব্রেনের সিটি স্ক্যান করি না অথবা এনজিওগ্রামও করি না, কারণ ওইগুলো হচ্ছে স্পেশালাইজড একটা জিনিস, একটা ইনভেস্টিগেশন। তো এটা একটা মানে ফ্যামিলিয়ার যদি হয়, এছাড়া তেমন কিছু নেই যার জন্য, কিন্তু একটাই যার জন্য মানে গিয়ে কিছু একটা প্রিভেন্টিভ আপনি করবেন অথবা কিছু। কিন্তু কারোর যদি অনেকদিন থেকে কোনো একটা মাথা ব্যথার একটা প্রবলেম থাকে, অথবা মাথা ব্যথার একটু খুব চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে, অথবা কোনো সময় দেখা যাচ্ছে মাথা ব্যথার সঙ্গে একটু বমির ভাব আছে, এই আছে, ধরুন অনেক নর্মাল ক্ষেত্রে আমরা এই ধরনের মাথা ব্যথা দেখে থাকি, যেমন মাইগ্রেন। কিন্তু তার জন্য জাস্ট আমি একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, ডাক্তারের কাছে গেলাম না, হয়তো আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে আমরা বুঝতেই পারি না যে এটা সত্যি সত্যি, কিন্তু আমরা একটা ক্লিনিক্যাল সাসপিশন থাকে, তখন আমরা একটা নর্মাল সিটি অথবা এমআরআই করলাম, এনজিওগ্রাম করলাম, দেখা গেল একটা অ্যানিউরিজম আছে। তো ওগুলোকে যদি আমরা বলি ইনসিডেন্টালি ডিটেক্টেড অ্যানিউরিজম, মানে অ্যানিউরিজমটা ব্লিড হয়নি, কিন্তু অন্য কোনো কারণের জন্য উনি আমার কাছে এসেছেন, অ্যানিউরিজমটা ডিটেক্ট হয়ে গেছে, বাট ওই ক্ষেত্রে কিন্তু মানে পেশেন্টের ওই জায়গায় গিয়ে পৌঁছননি, খুবই ভালো, অনেক সেফ সাইডে থাকে, তখন আমাদের জিনিসটাকে প্ল্যান করে জিনিসটাকে ট্রিটমেন্ট করা সম্ভব হয়। সেটা এই অ্যাওয়ারনেস গুলো থাকাটা খুবই জরুরি। অনেক ধন্যবাদ স্যার, আপনি এতটা সময় দিলেন, আপনার মূল্যবান সময় থেকে। পরে আবার একদিন আমরা আলোচনায় আসবো, আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানার আছে। অনেক অনেক ধন্যবাদ।